Hi viewers, what's up? Hope that all are well by the grace of Almighty Allah. I am also well by His grace. তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমি এখানে বিজ্ঞানের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটি আছে ওইটি সম্পূর্ণরূপে ব্যাখ্যা সহ বুঝিয়ে বুঝিয়ে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করব। তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ভিডিওটি আগে বুঝবে, বুঝার পর খাতা কলম সাথে নিয়ে অ্যাসাইনমেন্টটি করতে শুরু করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই চতুর্থ সপ্তাহে বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটি ওইটির প্রশ্নটি হচ্ছে এটি। এখানে একটি ছক দেওয়া আছে প্রথমেই। এই ছকের মধ্যে মৌল, পরের কলামে আছে কি পারমাণবিক সংখ্যা, এবং সর্বশেষ যে কলামটি ওইটিতে আছে ভর সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এক্স মৌল যার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। তো আমরা জানি 17 পারমাণবিক সংখ্যা যুক্ত মৌলটি হচ্ছে ক্লোরিন, আর 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে সোডিয়াম, আর 6 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি হচ্ছে কার্বন। তো এখানে কি কি মৌল দেওয়া আছে? প্রথম মৌলটি হচ্ছে ক্লোরিন, দ্বিতীয় মৌলটি হচ্ছে সোডিয়াম, এবং তৃতীয় যে মৌলটি ওইটি হচ্ছে কার্বন। তো এখানে বলা হয়েছে কতে যে প্রশ্নটি বলা হয়েছে ওইটিতে বলা হয়েছে আইসোটোপ কাকে বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আইসোটোপ কাকে বলে ওই সংজ্ঞাটি এখানে আমি লিখে রেখেছি। তো আমি এই সংজ্ঞাটি বুঝাচ্ছি। আইসোটোপ, টুপের শেষে দেখা যাচ্ছে কি আছে? প্রোটন। তোমরা এই জিনিসটি খেয়াল রাখবে, আইসোটোপ বানানের শেষে কি আছে? প। তো প থাকার কারণে আমরা এটিকে এভাবে সংজ্ঞায়িত করব, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান। প মানে হলো প্রোটন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাকে ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ওইগুলো চিনতে হবে। তো আমি এখানে একটি চিত্র এঁকে রেখেছি। চিত্রের উপরের যে সংখ্যাটি, এক্স একটা মৌল নিলাম, এই মৌলের উপরের যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে ভর সংখ্যা, এবং নিচে যে মৌলটি থাকবে, নিচে যে সংখ্যাটি থাকবে ওইটি হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে প্রোটন সংখ্যা। আমরা পারমাণবিক সংখ্যাকে কি বলতে পারি? পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলতে পারি, প্রোটন সংখ্যাও বলতে পারি। আর উপরের যে কর্নারের যে মৌলটি আছে ওইটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সংজ্ঞাটি কিভাবে দিয়েছি? প দিয়ে বুঝিয়েছি প্রোটন। তো আমরা সংজ্ঞাটি বলবো, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, অর্থাৎ নিচের সংখ্যাগুলো। প্রোটন সংখ্যা বলতে কোন সংখ্যাটিকে বোঝানো হয়েছে? মৌলের এখানে যে সংখ্যাটি থাকবে, অর্থাৎ যে সকল মৌলের এই প্রোটন সংখ্যাটি সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। আর আমি উপরে এটির সংজ্ঞাটি লিখে রেখেছি। তো আইসোটোপের সংজ্ঞাটি আমি কি লিখেছি? আইসোটোপের সংজ্ঞাটি লিখেছি, একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। তো পারমাণবিক সংখ্যাগুলো কি একই হবে? পারমাণবিক সংখ্যাও বলতে পারি আমরা, প্রোটন সংখ্যাও বলতে পারি। অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক হবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে কি বলে? আইসোটোপ বলে। তো আমি এখানে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরেকটু স্পষ্ট করছি। তো এখানে কার্বনের আইসোটোপ হচ্ছে 3টি। কার্বনের আইসোটোপ কয়টি? 3টি। যেমন কার্বন, কার্বন, কার্বন। আমি এখানে 3টি কার্বন লিখেছি। নিচের সংখ্যাগুলো হচ্ছে কি? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি 3টি কার্বনের পারমাণবিক সংখ্যা কি? 1। আর উপরের সংখ্যাগুলো হচ্ছে ভর সংখ্যা। একটির ভর সংখ্যা কি? 12, আরেকটি 13, আরেকটি 14। তো এখানে আমি জিনিসটি স্পষ্ট হতে পারবো যদি খেয়াল করি, পারমাণবিক সংখ্যাগুলো কি 1 কিন্তু ভর সংখ্যাগুলো কি ভিন্ন, কিন্তু মৌলটা একই, অর্থাৎ 3টা মৌল কি? কার্বন। তো আমরা এই কার্বনকে, তাহলে আমরা এই মৌলগুলোকে কি বলতে পারি? পরস্পরের আইসোটোপ। তো কার্বনের আইসোটোপ কয়টি? 3টি। একইভাবে হাইড্রোজেনের আইসোটোপও 3টি। এই যে পারমাণবিক সংখ্যা সবগুলোর 1 কিন্তু ভর সংখ্যাগুলো ভিন্ন। তো এইটি হচ্ছে আমাদের বিজ্ঞানের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের কয়ের অ্যান্সার। এখন আমি খ নং যে প্রশ্নটি আছে ওইটির অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটির অ্যান্সার এখানে লিখে রেখেছি।
এরপরেও আমি এটি আবার বুঝিয়ে দিচ্ছি। তো পারমাণবিক সংখ্যা হচ্ছে, আমি যদি একটি পরমাণু অঙ্কন করি, ধরো এটি একটি পরমাণু এবং পরমাণুটির নাম ধরো সোডিয়াম। তো পরমাণুর যে নিউক্লিয়াস এটি ভিতরে থাকে, এই নিউক্লিয়াস, ধরো এটির নাম কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসে কি সংখ্যা থাকে? প্রোটন সংখ্যা থাকে। তো নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা আছে তাকে আমরা পারমাণবিক সংখ্যা বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস থাকে। আর ওই নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা আছে তাকে আমরা কি সংখ্যা বলি? পারমাণবিক সংখ্যা বলি। তো সহজ কথা, পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা একই কথা। তো আমি এখানে প্রথমেই সংজ্ঞাটি লিখে রেখেছি। এখানে বলা হয়েছে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যে প্রোটন সংখ্যা থাকে তাই পারমাণবিক সংখ্যা বলে। তো কোনো পরমাণুর, এটি একটি পরমাণু নিউক্লিয়াসে, এটি কেন দেখি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যাটি থাকে তাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো আমি প্রথমেই পারমাণবিক সংখ্যার সংজ্ঞা দিলাম। যেহেতু এটি খ প্রশ্ন, তাই এখানে একটু ব্যাখ্যা দিতে হবে। তো এখানে ব্যাখ্যাটুক আমি এখানে লিখে রেখেছি। পারমাণবিক সংখ্যা হলো মৌলের মৌলিক ধর্ম। তো পারমাণবিক সংখ্যাটা কোনো মৌলের কি? মৌলিক ধর্ম। আসলে মৌলিক ধর্ম কি? মৌলিক ধর্মটি হচ্ছে এটির কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ যদি ধরো জিঙ্ক কোনো যৌগের সাথে বা মৌলের সাথে বিক্রিয়া করার পর জিঙ্কের পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ বিক্রিয়ক অবস্থায় যে পারমাণবিক সংখ্যা ছিল, উৎপাদে চলে গেলে একই পারমাণবিক সংখ্যা থাকবে। আর যেহেতু এখানে কোনো পরিবর্তন ঘটেনি, তাই আমরা এটিকে কি বলতে পারি? মৌলিক ধর্ম। মৌলিক ধর্মের কারণে এটি পরিবর্তন ঘটেনি। এখানে আমরা এই কথাটি লিখে রেখেছি, পারমাণবিক সংখ্যা হলো মৌলের মৌলিক ধর্ম। অর্থাৎ কোনো বিক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওইখানে কোনো পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আমি এটি নিচে একটি উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার করছি। ধরো এখানে জিঙ্ক একটি মৌল, এটি যদি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এখান থেকে জিঙ্ক হাইড্রোজেনকে অপসারণ করে দেয়। তো এখানে যে হাইড্রোজেনটি আছে, হাইড্রোজেনটি অন্য স্থলে চলে যায়, আর জিঙ্কটি যায় হাইড্রোজেনের জায়গা দখল করে। এখানে কি? জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন সরে হাইড্রোজেন উৎপন্ন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই তীর চিহ্নের বাম পাশের অংশগুলোকে আমরা কি বলি? বিক্রিয়ক। কি বলি? বিক্রিয়ক। আর যেটি উৎপন্ন হয়েছে এটিকে আমরা উৎপাদ বলি, উৎপাদ বলে থাকি। তো এখানে দেখা যাচ্ছে যে এখানে জিঙ্ক একটি ছিল, বিক্রিয়ার পর জিঙ্কের পারমাণবিক সংখ্যা, এখানে জিঙ্কের পারমাণবিক সংখ্যা যত, বিক্রিয়ার পর জিঙ্কের পারমাণবিক সংখ্যা ততই থাকবে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা যত, এখানেও পারমাণবিক সংখ্যা একই থাকবে। সালফার যত, এখানেও সালফার ততই থাকবে। অক্সিজেন যত, এখানেও অক্সিজেন ততই থাকবে। অর্থাৎ বিক্রিয়ার পর এখানে কোনো পরিবর্তন ঘটবে না। বিক্রিয়কে ওই মৌলের পারমাণবিক সংখ্যা যত ছিল, উৎপাদেও তার পারমাণবিক সংখ্যা তত হবে। তো আমরা এই কথাগুলোই এখানে লিখে রেখেছি। যেমন এখানে বলা আছে কি? একই মৌলের পরমাণুর বিক্রিয়া শেষে, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের পারমাণবিক সংখ্যা একই হয়। পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জ্যাট দ্বারা প্রকাশ করি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আমি আবার একটি বলছি। পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের কি ধর্ম? মৌলিক ধর্ম। পরে দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলছি? এটি যদি কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়কের পরে এবং বিক্রিয়কের আগে, এই পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন ঘটবে না। আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জ্যাট দ্বারা প্রকাশ করি। এরপর গ নং যে প্রশ্নটি আছে, ওই প্রশ্নটির অ্যান্সার করব। তো এখানে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত জ্যাট মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জ্যাট পরমাণুতে বিদ্যমান নিউটন সংখ্যা চেয়েছি। তো জ্যাট যে পরমাণুটি, ওইটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে কত? 14। তাহলে জ্যাট পরমাণুটির নাম হচ্ছে কার্বন, কারণ কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে 14। তো আমি প্রথমে এখানে জ্যাট পরমাণুটি এঁকে রাখলাম। তো জ্যাট পরমাণুটি আঁকার পর এখানে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6। তো আমরা জানি পারমাণবিক সংখ্যা হচ্ছে এটি। এই সংখ্যাটিকে আমরা কি বলি? পারমাণবিক
মানবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে কি? প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। আমি এটিকে পারমাণবিক সংখ্যা বলতে পারবো, আবার প্রোটন সংখ্যাও বলতে পারবো। আর এখানে পারমাণবিক সংখ্যার মান কত দেওয়া আছে? 6। তাই আমরা এখানে এটিকে কি লিখব? 6 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আর জেড পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে 14। তো আমি উপরের যে সংখ্যাটি থাকে ওইটিকে আমরা কি সংখ্যা বলি? ভর সংখ্যা। তো এখানে ভর সংখ্যা কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। তো আমার এখানে বের করতে হবে কি? বের করতে হবে নিউটন সংখ্যা। তো নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করব? তো নিউটন সংখ্যা বের করার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা। তো আমি ওইখান থেকে সমাধান করে নিউটন সংখ্যাটি বের করে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমাকে কি করতে হবে? দেওয়া আছে দিয়ে যে মানগুলো আছে ওই মানগুলো লিখতে হবে। তো আমি এখন গণং যে অঙ্কটি আছে ওইটি আমি শুরু করছি। তো প্রথমে আমি লিখব দেওয়া আছে। দেওয়া আছে কি দেওয়া আছে এখানে? ভর সংখ্যা। ভর সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, ভর সংখ্যার মান কত দেওয়া আছে? 14। আর পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যার মান হচ্ছে কত? 6। সরি, এখানে যেহেতু বাংলায় 14 লিখেছে আমি বাংলায় লিখব, এখানেও লিখব বাংলায় 14। আর ভর সংখ্যার পারমাণবিক সংখ্যার মান হচ্ছে কত? 6। তো আমার এখান থেকে নিউটন সংখ্যাটি বের করতে হবে। তো আমি লিখলাম নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা ইকুয়াল হোয়াট? তো আমরা নিউটন সংখ্যা বের করব। তো সূত্রটি হচ্ছে এরকম, আমরা জানি ভর সংখ্যা ইকুয়াল পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে মান বসিলে অঙ্কটি হয়ে যাবে। ভর সংখ্যার মান এখানে কত? ভর সংখ্যার মান কত? 14। আমি এখানে 14 লিখব ইকুয়াল পারমাণবিক সংখ্যার মান কত? পারমাণবিক সংখ্যার মান হচ্ছে 6। আর নিউটন সংখ্যা হিসেবেই থাকবে নিউটন সংখ্যা। যেহেতু এটির মান নেই, বের করতে বলা হয়েছে, তাই এটি যা আছে তাই লিখব। তো আমরা 14 স্থলে 14, 6 যদি ডান পাশ থেকে বাম পাশে আসে তাহলে মাইনাস হয়ে আসবে, এখানে থাকে নিউটন সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 14 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি কত? 8। এটি হচ্ছে নিউটন সংখ্যা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছে নিউটন সংখ্যা কত, তাহলে আমরা নিউটন সংখ্যা কত পাচ্ছি? 8 পাচ্ছি। তো অতএব নিউটন সংখ্যা 8। আর এটি হচ্ছে আমাদের গণং যে অঙ্কটি ওইটির সমাধান বা অ্যান্সার। এখন আমি সর্বশেষ প্রশ্ন গহনং যে প্রশ্নটি আছে ওইটির অ্যান্সার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স এবং ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা যুক্তিসহ ব্যাখ্যা করো। তো প্রথম যে দুটি মৌল আছে এই দুটি মৌল দিয়ে কোনো যৌগ গঠন করা যায় কিনা ওইটি ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এখানে এক্স যে মৌলটি ওইটি কোন ধরনের মৌল প্রথমে আমাকে চিনতে হবে। 17 পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। এই মৌলটির নাম হচ্ছে ক্লোরিন। তাহলে এক্স মৌলটির নাম কি? ক্লোরিন। আর এখানে পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। এই মৌলটির নাম হচ্ছে সোডিয়াম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। তো ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় ওইটিকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। অর্থাৎ আমরা এই সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধনটি গঠিত হইব ওই বন্ধনটির নাম কি? আয়নিক বন্ধন। তো এখানে বলা হয়েছে যৌগ দ্বারা বন্ধন গঠন সম্ভব কিনা। তো এখানে অবশ্যই বন্ধন গঠন সম্ভব এবং এই বন্ধন যে বন্ধনটি গঠিত হইব ওইটি হচ্ছে আয়নিক বন্ধন।
কারণ এখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠন হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত তাকে আমরা আয়নিক বন্ধন বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই গহনং যে প্রশ্নটি এখানে ডায়াগ্রাম অঙ্কন করে সুন্দরভাবে এর ব্যাখ্যাটি আমি উপস্থাপন করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গহনং যে প্রশ্নটি আছে ওইটি ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা দিব। তো এখানে দুটি মৌল, একটি হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত 11 এবং এটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। অপরপক্ষে আরেকটি মৌল হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 আর ওইটির ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। তো আমি এই ইলেকট্রন সংখ্যা অনুসারে প্রথমে সোডিয়ামের ডায়াগ্রামটি আঁকছি। তো সোডিয়ামের প্রথম শক্তি স্তরে কয়টি? 2টি, যেহেতু এখানে 2টি ইলেকট্রন আছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এই যে দ্বিতীয় শক্তি স্তরে আমি কয়টি ইলেকট্রন দিলাম? 8টি। আর তৃতীয় শক্তি স্তরে কয়টি আছে? 1টি, এই যে তৃতীয় শক্তি স্তরে 1টি। একইভাবে ক্লোরিনের ডায়াগ্রামটি এখানে এঁকে রাখছি। ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টি, তো আমি এখানে 2টি আঁকলাম। যেহেতু একই ধরনের ইলেকট্রন না হয় তাই আমি এখানে ফুটা আর এখানে ক্রস চিহ্ন মাধ্যমে ইলেকট্রনগুলোর প্রকাশ করলাম। তো ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে কয়টি আছে? 7টি। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক মৌলই চাই অষ্টক পূরণ করার জন্য, তো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করার জন্য। এখানে সোডিয়াম সর্বশেষ শক্তি স্তরে যে একটি ইলেকট্রন আছে এই ইলেকট্রনটি ক্লোরিনকে ত্যাগ করে দিবে, অর্থাৎ ক্লোরিন এখানে ওই ইলেকট্রনটি গ্রহণ করবে। তো সোডিয়ামের একটি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে সোডিয়ামের ইলেকট্রন কয়টি থাকবে? আগে ছিল 11টি, এখন হবে 10টি। আমি এখানে এই 10টি ইলেকট্রন দিয়ে ডায়াগ্রামটি এঁকে নিলাম। তো সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে সোডিয়াম প্লাস আয়নে অর্থাৎ ধনাত্মক আয়নে অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্যাটায়নে পরিণত হবে এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, কারণ নিষ্ক্রিয় গ্যাস নিয়নের পারমাণবিক সংখ্যা কত? 10। আর এখানে এই ত্যাগকৃত ইলেকট্রনটি ক্লোরিন গ্রহণ করার কারণে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা আগে ছিল 17, এখন কত হচ্ছে? এখন একটি এখানে যুক্ত হওয়ার কারণে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে এখানে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে এবং নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আর শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে এই গহনং প্রশ্নের যে সোডিয়াম ক্লোরাইড বন্ধনটি গঠন করবে ওইটির ডায়াগ্রাম বা চিত্রটি। তো তোমরা প্রথমেই এই চিত্রটি অঙ্কন করবে, অঙ্কন করার পর এই চিত্র অনুসারে ব্যাখ্যাগুলো লিখবে। তো আমি চিত্রর পর এখন ব্যাখ্যা নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ডায়াগ্রাম চিত্রের পর যে ব্যাখ্যা অংশটুকু আছে ওইটি আমি এখানে লিখে রেখেছি। চলো আমরা ব্যাখ্যা অংশটুকু দেখি। আমরা ওইখানে দেখেছিলাম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। সোডিয়াম ওই একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম Na+ অর্থাৎ সোডিয়াম ধনাত্মক আয়নে পরিণত হবে এবং নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো আমি এই কথাগুলোই এখানে লিখে রেখেছি। এই যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। অপরদিকে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ছিল 17 বা প্রোটন সংখ্যা 17 আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। তো ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন কত 18টি ইলেকট্রন লাভ করবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আর একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরিন ঋণাত্মক আধানে পরিণত হবে অর্থাৎ Cl- পরিণত হবে। তো এখানে আমি এই অংশটুকু লিখে রেখেছি। এখানে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে Cl এখানে কি দিবে? মাইনাস আয়নে পরিণত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যৌগের গঠন করবে। তো আমি এখানে লিখলাম এভাবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। এখানে আমি লাস্টে এটির যে বিক্রিয়াগুলো ঘটেছে ওইটি লিখলাম, অর্থাৎ সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিন মাইনাস। এখানে মাইনাসের ইলেকট্রন প্লাসের ইলেকট্রন কাটা গেলে এখানে সোডিয়াম ক্লোরাইড থাকে আর এখানে থাকে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন প্লাস আর যৌগটির নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড।
তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আগে সৃজনশীলটি বুঝবে, কিভাবে অ্যান্সার করতে হবে। বুঝার পর তোমরা এই অ্যাসাইনমেন্টটি করে নেবে। তো সর্বশেষ আমি একটি কথাই বলছি, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।